বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজায় প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েল রাজি হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতির এই ঘোষণা আসার পরই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং উভয় পক্ষকে এই চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া চুক্তিকে স্বাগত জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। অবশেষে উদ্বেগের হলো অবসান। গাজা যুদ্ধ নিয়ে এলো দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রাথমিক ধাপে হামাস ও ইসরায়েল উভয়েই সম্মত হওয়ায় এসেছে কিছুটা স্বস্তির বার্তা। আর এই খবর পাওয়ার পরই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন জাতিসংঘ এখন গাজায় সাহায্য সরবরাহের পাশাপাশি অঞ্চলটি পুনর্গঠন করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে চুক্তির শর্তাবলী সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজো যুদ্ধবিরতির চুক্তিতে স্বাগত জানিয়ে বলেছেন 2 বছর ধরে গাজায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির জন্য এই চুক্তিটি খুবই জরুরি ছিল। এ সময় তিনি যুদ্ধবিরতি সম্ভব করার জন্য ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টাকে এবং একই সাথে এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান। চুক্তিটিকে স্বাগত জানিয়ে এক্সে এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্প ও মধ্যস্থতাকারী হিসেবে অবদান রাখা দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি দ্রুত জিম্মিদের মুক্তি ও গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দুই পক্ষকেই এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। যুদ্ধবিরতির খবরে স্বস্তি জানিয়ে এটির পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। এছাড়া গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসন, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাবের মিলেই সহ বিশ্ব নেতারা। সৃষ্টি ঘটক, ৭১। 2 বছর ধরে চলা অব্যাহত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে গাজা পুনর্গঠনে $52 বিলিয়ন লাগবে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের পরিচালক জোর্গে মোরেইরা দা সিলভা, যা বাংলাদেশি অর্থে 6,34,000 কোটি টাকারও বেশি। 64,000-এর বেশি মানুষকে হত্যা আর প্রায় 2 লাখ ফিলিস্তিনি আহত হওয়ার পাশাপাশি উপত্যকায় প্রায় বেশিরভাগ বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, স্কুল, মসজিদ কোনো কিছুই বাদ যায়নি ইসরায়েলি হামলা থেকে। জোর্গে মোরেইরা দা সিলভা বলেন, গাজার 80% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 95% হাসপাতালই হয়ে পড়েছে অকার্যকর। স্থানীয় অর্থনীতি পুরোটাই ধ্বংস হয়েছে। তবে যুদ্ধ শেষ হলে প্রথমে ধ্বংসস্তূপ সরানোকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন সিলভা। ইসরায়েলি কারাগারে বর্তমানে 11,100-র বেশি ফিলিস্তিনি বন্দী ও আটক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি বন্দীদের সংগঠন পিপিএস। চলতি অক্টোবর মাসের আগ পর্যন্ত এই হিসেব করা হয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে 2000 সালের দ্বিতীয় ইন্তিফাদার পর এটাই বন্দীদের সর্বোচ্চ সংখ্যা। সেখানে বলা হয়, অক্টোবর মাসের হিসেবে ইসরায়েলি কারা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা 1,460 জনের বেশি। এছাড়া আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী এবং যাদের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে এমন বন্দীর সংখ্যা 350 জন। এর মধ্যে 303 জন এরই মধ্যে দণ্ডপ্রাপ্ত আর 40 জনের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন প্রক্রিয়াধীন। এছাড়া এ পর্যন্ত অন্তত 53 জন নারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 3 জন গাজা থেকে এবং 2 জন কিশোরী। এছাড়া ওফের ও মগিদ্দো কারাগারে 400-র বেশি ফিলিস্তিনি শিশুকে বন্দী করে রাখা হয়েছে। ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে বাংলাদেশি ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ গাজাগামী জাহাজ বহর থেকে আটক অধিকার কর্মীদের। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম ফ্লোটিলার 9টি জাহাজ আটকে দেওয়া হয়। জাহাজ থেকে 150 স্বেচ্ছাসেবককে ইসরায়েলি নৌবাহিনী আটক করে। তেল আবিব বিবৃতিতে দাবি করেছে, আটক সবাই সুস্থ আছেন এবং দ্রুতই তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। শহীদুল আলম এবং নৌবহরের কনসায়েন্স নামের একটি জাহাজে ছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আয়োজিত এই 9টি জাহাজের বহরটি 2 সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। এতে একটি বড় জাহাজে প্রায় 100 জন এবং বাকি 8টি ছোট নৌযানে আরও 50 জন কর্মী ছিলেন। দর্শকের মধ্যে আমরা জানি যে আজকেই গাজা ইস্যুতে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত বিশ্বযোগে।
এই যে আজকে যে চুক্তিটি স্বাক্ষর হলো, আমরা জানি যে গাজায় যুদ্ধবিরতির জন্য মূল শর্ত হচ্ছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি। এটাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলিদের মূল দাবি ছিল। আপনার কি মনে হয় যে জিম্মিদের মুক্তি দেয়া হলেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে? অর্থাৎ আমি বলতে চাইছি যে জিম্মি মুক্তির পর ইসরায়েল হামলা করবে না, এমন নিশ্চয়তা কি পাওয়া যায়? না, একদমই এই ধরনের নিশ্চয়তা পাওয়া যায় না। এই কারণে আমরা এর আগে দেখেছি যে ইসরায়েল বা আমেরিকা কোনো চুক্তি আসলে তারা সঠিকভাবে বাস্তবায়ন করে না। আমরা এর আগে দেখেছি হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, এমনকি আমেরিকার সাথে ইরানের আমেরিকা প্লাস আরো 5টি দেশের সাথে, অর্থাৎ 6 জাতি গোষ্ঠীর সাথে ইরানের পরমাণু চুক্তি হয়েছিল। আমি দুটো উদাহরণ টানলাম, আমেরিকা এবং ইসরায়েল, এই কারণে যে আমেরিকা ইসরায়েল হচ্ছে একেবারে আত্মার হরিহর, দুটো খুবই ঘনিষ্ঠ মিত্র, এবং অনেক ক্ষেত্রে আমেরিকাকে আর ইসরায়েলকে এটা পার্থক্য করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়ে থাকে যে ইসরায়েল সেটাই আমেরিকা, অর্থাৎ ইসরায়েলই আমেরিকা। তো এবং অনেকে কথাও বলে যে ইসরায়েল মানে বেসিক্যালি আমেরিকার একটা ঘাঁটি, তার মানে আমেরিকা যা করবে সেটাই ইসরায়েল করবে। তো আমেরিকা যে ধরনের চুক্তি সাধারণত লঙ্ঘন করে বা মান্য করে না বা বাস্তবায়ন করে না, ইসরায়েলও সেই ধরনের একই রকমের কর্মকাণ্ড করে থাকে। আমি একটু আগে উদাহরণ দিলাম যে ইসরায়েল হামাসের সাথে এর আগে চুক্তি করেছিল, লেবাননের সাথে চুক্তি করেছে, সিরিয়ায় তাদের এক ধরনের অবস্থান ছিল। সমস্ত জায়গায় আমরা দেখি যে ইসরায়েল কিন্তু তাদের কোনো চুক্তি, কোনো ওয়াদা, কোনো প্রতিশ্রুতি বা এখন পর্যন্ত আন্তর্জাতিক পূরণ আইন করেছে এমন কোনো নজির নেই, যেটি আপনি বলছিলেন। আরেকটা বিষয় হচ্ছে, হামাস কিন্তু ইসরায়েলের কাছে দাবি করেছে যে যুদ্ধবিরতির জন্য সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে গাজা থেকে। আদৌ কি এই দাবি পূরণ সম্ভব বলে আপনার মনে হয়? আমি প্রথমত এই দাবি পূরণ সম্ভব, বাট এই দাবি পূরণ করবে কিনা, অর্থাৎ এই দাবি মেনে নেবে কিনা, সেটা প্রশ্ন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে ধরে নিলাম ইসরায়েল গাজা থেকে সমস্ত সেনা প্রত্যাহার করলো, কালকে যে আবার গাজায় সেনা পাঠাবে না, আগ্রাসন চালাবে না, তার নিশ্চয়তা নেই। যেহেতু যুদ্ধবিরতি তারা পালন করবে কিনা, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে কিনা, সেটা নিয়ে যেহেতু মারাত্মক রকমের কনফিউশন রয়েছে এবং অনেক নজির রয়েছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন করে না, সেই ক্ষেত্রে গাজা থেকে যদি যুদ্ধবিরতি করে এবং গাজা থেকে যদি সেনা প্রত্যাহার করেও, তাহলেও এই নিশ্চয়তা বহন করে না যে ইসরায়েল গাজায় নতুন করে আগ্রাসন চালাবে না, এবং ইসরায়েলের কারাগার থেকে যে সমস্ত ফিলিস্তিনিদেরকে মুক্তি দেবে তাদেরকে আবার নতুন করে হত্যা করবে না, গাজার অসহায় নারী শিশু তাদেরকে হত্যা করবে না, আগ্রাসন চালাবে না, এর কোনোটার নিশ্চয়তা বহন করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। গেল 2 বছর ধরে পুরো বিশ্বের মনোযোগ যখন গাজার দিকে, তখনই পশ্চিম তীরেও বর্বরতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর জানিয়েছে, শুধুমাত্র চলতি বছরই পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে প্রায় 7,500 বার অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এইসব অভিযানের ভয়াবহতার কথা জানবো শারমিন স্বপ্নার রিপোর্টে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডগুলোর দখল নেয়, যার মধ্যে ছিল পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম। 1993 সালের অসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে 3টি এলাকায় ভাগ করা হলেও বাস্তবে ইসরায়েল পুরো পশ্চিম তীরই নিয়ন্ত্রণ করে। তাদের সেনারা প্রায় অনিয়ন্ত্রিতভাবেই যে কোনো এলাকায় অভিযান চালায়। প্রায় 30 লাখ ফিলিস্তিনির বসবাস এই ভূখণ্ডে, যাদের মধ্যে 9 লাখেরও বেশি শরণার্থী। অন্যদিকে ফিলিস্তিনিদের জায়গা জমি ও বাড়িঘর দখল করে বাস করছে প্রায় 7 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী। হামাসের হামলার পর পশ্চিম তীরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। শরণার্থী শিবিরগুলোতেও বেড়েছে অভিযান। 2023 সালে পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনির সংখ্যা 2005 সালের পর সর্বোচ্চ ছিল। এছাড়া 2025 সালের শুরুতে ইসরায়েল জেনিন, তুলকারিম সহ একাধিক শিবিরে ট্যাঙ্ক ও বিমান নিয়ে হামলা চালায়। এতে 40,000 মানুষ বাস্তুচ্যুত হয়।
ইসরায়েলি হামলায় 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 22 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে 996 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা 212। এদিকে 2025 সালের আগস্টে ইসরায়েল E1 সেটেলমেন্ট প্ল্যান অনুমোদন দেওয়ার পর দেশটির কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের 82% ভূমি ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। তবে জাতিসংঘ সহ আরব লীগ ও মুসলিম দেশগুলো এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেপ্টেম্বরে জাতিসংঘের ভাষণে বলেছেন, ইসরায়েলকে পশ্চিম তীরের দখল নেয়ার অনুমোদন দেবেন না তিনি। শারমিন স্বপ্না, একাত্তর। রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফ্রান্সে। আগামী 48 ঘন্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশিরভাগ আইন প্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে, তারা স্থিতিশীলতা চান। আগামী 31 ডিসেম্বরের মধ্যে নতুন একটি বাজেট গৃহীত হবার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে দুই দেশের এই বৈঠক হয়েছে। কিয়ার স্টারমারের দপ্তর জানিয়েছে, ভারতের সঙ্গে সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি এবং গত বছর জুলাইয়ে চালু হওয়া প্রযুক্তি নিরাপত্তা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। ভারতের মধ্যপ্রদেশের কফ সিরাপ খেয়ে 21 শিশু মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ওষুধ কোম্পানির মালিককে আটক করেছে পুলিশ। রঙ্গনাথন গোবিন্দন স্টেশন ফার্মার মালিক, যা কোল্ড্রিপ সিরাপ তৈরি করে। সিন্দওয়ারায় কমপক্ষে 21 শিশুর মৃত্যু হয়েছে এই কফ সিরাপে। এতে অনুমোদিত সীমার চেয়ে বেশি বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।